ইরফান মায়রার দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে আছে। পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলিয়ে গম্ভীর গলায় বলে, কোথায় যাচ্ছ? মায়রা উত্তর করল না। ইরফানের পাশ কাটিয়ে দুপা এগোয়। ইরফান ডান হাতে পিছনে নিয়ে মায়রাকে টেনে তার সামনে দাঁড় করিয়ে দাঁতে দাঁত চেপে বলে, কোথায় যাচ্ছ? মায়রার চোখ জোড়ায় পানির কণা। তার মাথা নিচু, সেভাবে হাত ছাড়ানোর চেষ্টা করে। ইরফান হাতের বাঁধন আরও শক্ত করে ধরে। বাঁ হাতে মায়রার কোমর জড়িয়ে তার সাথে চেপে ধরে। ডান হাতে মায়রা থুতনি উঁচু করে প্রশ্ন করে, স্টুপিড, কিছু জিজ্ঞেস করেছি আমি? মায়রা কিচ্ছু বলে না, উল্টো নিজেকে ছাড়িয়ে নিতে চায়। ছটফট করে ইরফানের রাগ যেন তরতর করে বেড়ে গেল। গতকাল রাতে একা বাসায় ফিরেছে, সেই রাগ যেন আরও জেগে উঠল আজ আবার একা বাইরে বেরোতে দেখে। কোনো কথা না বলে মায়রাকে কোলে তুলে নেয়। মায়রা ছটফটায়, তবে কথা বলে না। ইরফান শক্ত মুখাব্বায়ের ভেতরে যায়। ডাইনিংয়ে তারেক নেওয়াজ, রুমা নেওয়াজ, সাথে রিতা মাত্র ঘর থেকে আসলো তারা। ইরফানের কোলে মায়রাকে দেখে তিনজনে চোখে মুখে বিস্ময় ভর করে। তারেক নেওয়াজ অবাক হয়ে বলে, মায়রাকে কোথায় নিয়ে যাচ্ছ? মায়রা তারেক নেওয়াজের গলা পেয়ে শান্ত হয়ে গেল। ইরফানের বুকে মুখ ঠেকিয়ে নীরবে অশ্রু বিসর্জন দেয়। ইরফান সিঁড়ি বেয়ে উপরে ওঠে। রুমা নেওয়াজ ভয় পায়। গতকাল ইরফান মায়রাকে মেরেছে, এটা তার স্বামীকে বলেনি। এখন ইরফান আবার কোনো কারণে রেগেছে কি না, আবার যদি মারে। এতপর বলে, ইরফান ওকে নামিয়ে দাও, কিছু বলো না। ইরফান শুনল না কারো কথা। তারেক নেওয়াজ ভুরু কুঁচকে তাকালো। মায়রার পরনে বোরখা, আর মেয়েটাও কেমন যেন শান্ত হয়ে আছে। কিছু একটা ভেবে চুপ থাকলো। সাথে রুমা নেওয়াজ কেউ থামতে বললেন। তারেক নেওয়াজ অভিজ্ঞ চোখে মায়রা আর ইরফানের প্রস্থান দেখল। রুমা নেওয়াজ তার স্বামীর দিকে চায়ের কাপ বাইরে দিয়ে বলে, আটকালে না কেন? যদি আবার মারে? তোমার ছেলে বিশ্বাস নেই। তারেক নেওয়াজ সোফায় বসে চায়ের কাপে চুমুক দেয়। কিছু জল্পনা কল্পনা করে বলে, মারলে এখানে মারত, ঘরে নিয়ে যেত না। একটু থেমে আবারও বলে, তোমার ছেলে মায়রাকে কেন এনেছে জানো? কেন এনেছে? মায়রার অ্যাজমা, এজন্য ওর ফ্রেন্ড সীমান্তের কাছে নিয়ে গিয়েছিল। শুদ্ধর কাছে কল করেছিলাম। রুমা নেওয়াজ বিস্ময় নিয়ে তাকালো তার স্বামীর পানে। মুখ ফসকে বলে দেয়, কিন্তু কালকে যে ইরফান মায়রাকে আবার মারল, কথাটা শুনে তারেক নেওয়াজ অবাক হয়ে তাকায়। রুমা নেওয়াজ নিজেও কথাটা বলে থতমত খেয়ে যায়। তারেক নেওয়াজ বসা থেকে উঠে দাঁড়ালেন। হাতের কাপ ঠাস করে টেবিলে রেখে গটগট পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে রুমা নেওয়াজ কপাল চাপড়ায়। কি দরকার ছিল বলার? অসহায় চোখে স্বামীর পিছু পিছু যায় আর ডাকে, কিছু বলো না। দাঁড়াও। ইরফান দ্রুত পায়ে তার ঘরে গিয়ে ঘরের দরজা লক করে দেয়। মায়রাকে নামিয়ে নিয়ে টান দিয়ে হিজাব খুলে ছুঁড়ে ফেলে। জ্বলন্ত চোখে মায়রার দিকে চেয়ে আছে। মায়রার মুখব্বায় জুড়ে ভীতি। তারেক নেওয়াজ রেগে গটগট পায়ে ইরফানের ঘরের দরজার সামনে এসে দাঁড়ায়। অনবরত দরজা থাপ্পড় দিয়ে ডাকে, ইরফান দরজা খোলো, মায়রাকে বের হতে দাও। দরজার বাইরে বাবার ডাকে ইরফানের মাথা যেন আরও দাউ দাউ করে জ্বলতে লাগলো। চিৎকার করে বলে, বাবা এখান থেকে যাও, আমায় রাগিও না। তারেক নেওয়াজ রেগে বলে, খবরদার, মায়রাকে মারবে না, আমি বলেছি দরজা খোলো। ইরফান দুহাতে মাথা চুল টেনে বলে, আমার ওয়াইফকে আমি মারবো, কাটবো, সময় মতো আদরও করব, যা ইচ্ছে করব, তুমি যাও এখান থেকে। তারেক নেওয়াজ ছেলের কথায় থতমত খেয়ে যায়। পাশ থেকে রুমা নেওয়াজ তার স্বামীর হাত টেনে নিয়ে যেতে যেতে বলে, এসো, তুমিও তো বললে ইরফানের কর্মকাণ্ড, এখন নিজেই বাচ্চাদের মতো আচরণ করছো কেন? তারেক নেওয়াজ রেগে বলে, তাই বলে মেয়েটাকে মারবে? এই ছেলে কবে মানুষ হবে? রুমা নেওয়াজ কিছু বলল না, দীর্ঘশ্বাস ফেলল। এদিকে ইরফান হঠাৎই তার ডান হাতে শক্ত করে মায়রার গাল চেপে চিৎকার করে বলে, এই পুচকি মেয়ে, এত সাহস কোথায় পেয়েছ? অ্যান্সার মি, একা একা কোথায় যাচ্ছিলে? মায়রা কথা বলে না। ইরফান দাঁতে দাঁত চেপে বলে, স্পিক আপ, রেডি হয়েছ কেন বলো? ইরফানের শক্ত কথায় মায়রা কেঁপে ওঠে।
তবুও কোনো কথা বলে না। মায়রাকে চুপ থাকতে দেখে ইরফান রেগে মায়রার গালে থাপ্পড় মারতে গিয়ে থেমে যায়। বাম গালে স্পট এখনও জল করছে। মায়রা চোখ বুজে বন্ধ চোখের পাতা বেয়ে ঝপঝপ করে পানির কণা বেয়ে পড়ে। ইরফান মায়রার মুখ পানে চেয়ে মায়রার গাল ছেড়ে দেয়, বা হাত নামিয়ে নেয় যেটা থাপ্পড় মারতে উঠিয়েছিল। অবাক হয়ে মায়রাকে কথা বলবে না দেখে ঢোক গিলে দুহাতে আসলায় মায়রার দুগাল নিয়ে নরম গলায় জিজ্ঞেস করে, কাঁদছো কেন? মায়রা কিচ্ছু বলে না, নীরবে অশ্রু ঝরা চোখ থেকে ইরফান মায়রার পুরো মুখ অবলোকন করে। কান্না দাপটে পুরো মুখ কেমন লাল হয়ে আছে। আবারও নরম গলায় জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছিলে? মায়রা এবারও কথা বলে না। ইরফান রেগে যাচ্ছে। ফোঁস করে শ্বাস ফেলে নিজেকে সামলে ধমকে বলে, স্টুপিড, কথা বলো, রাগিও না আমায়। মায়রা তবুও কথা বলে না। ইরফান এদিক ওদিক পায়চারি করে রাগে দরজার লাথি বসায় একটা। মায়রা কেঁপে উঠে মাথা নিচু করে থাকে। ইরফান দুহাতে মাথা চুল টেনে ধরে, এরপর মাথা তুলে মায়রার দিকে তাকায়। গায়ে বোরখা জড়ানো, মাথার চুল এলোমেলো হয়ে আছে, চোখ মুখ এই অবস্থা কেটে কেটে খারাপ হয়ে গিয়েছে। ইরফান এগিয়ে এসে মায়রার কোমর বা হাতে জড়িয়ে নিজের সাথে চেপে খসখসে ডান হাত মায়রার নরম গালে রেখে মৃদুস্বরে বলে, সবসময় আমার রাগ বাড়ি দাও কেন? কখনো কমিয়েও তো দিতে পারো। ইরফানের কণ্ঠ অতি নরম। মায়রা পিটপিট করে চোখ মেলে তাকায়। ইরফান গম্ভীর চোখে মায়রার দিকে চেয়ে আছে। মায়রা হঠাৎই ইরফানকে দুহাতে ধাক্কা দিয়ে কাঁদতে কাঁদতে চেঁচিয়ে বলে, আমি আমার গ্রামে যাব, থাকবো না এখানে আমি। ইরফানকে তো তার থেকে এক চুল সরাতে পারলই না। উল্টে ইরফান রেগে মায়রাকে আরও শক্তি খাটিয়ে নিজের সাথে চেপে ধরে। দাঁতে দাঁত পিষে বলে, আর ইউ ম্যাড? একা একা যাচ্ছিলে, কোনো আইডিয়া আছে? একা একা বাসে গেলে কী অবস্থা হতো তোমার? মায়রা রেগে বলে, তো কার সাথে যাব? আমায় রেখে আসার মানুষ নেই, ছাড়ুন আমায়, আমি একাই যাব। ইরফান সম্মতি হয়ে তাকায় মায়রার দিকে। মায়রাকে ছেড়ে দুহাতে মায়রার চোখে পানি মুছে বলে, স্টপ ক্রাইং, আমি রেখে আসবো। একটু আগেই তো বললেন আমাকে নিয়ে যেতে পারবেন না। ইরফান ভুরু কুচকে বলে, এখন বলছি নিয়ে যাব। মায়রা তার গাল থেকে ইরফানের হাত ঝাড়া দিয়ে বলে, যাব না আমি আপনার সাথে, আমি একাই যাব। ইরফান চোখ গরম করে তাকায় মায়রার পানে। দুহাতে মায়রাকে শক্ত করে চেপে বলে, আমি বলছি মানে আমার সাথেই যাবে। ইউ আর এ ডেঞ্জারাস গার্ল, তাই চেয়েছিলাম একা থাকো, বাট তুমি তো একটা স্টুপিড। মায়রা ইরফানের হাত ধরে টেনে ছাড়াতে চায়, তবে ইরফান থেকে নিজেকে ছাড়াতে পারে না। রেগে বলে, যাকে ডিভোর্স দিবেন তার আশেপাশে থাকছেন কেন? এত ভাবতে হবে না, ছাড়ুন বলছি। কথাগুলো বলতে বলতে চোখ থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ে। ইরফান অবাক হয়ে বলে, হোয়াট? কাকে ডিভোর্স দিব? মায়রা বিরক্ত হয়। এতটাই ভ্যালুলেস সে, এই লোকটা এটাও মনে নেই যে তাকে সে ডিভোর্স দিতে চায়। মায়রা বিরক্ত কণ্ঠে বলে, আপনি আমাকে ডিভোর্স দিবেন? কথাটা বলার সাথে সাথে ইরফান ডান হাতে মায়রার গাল চেপে রাগান্বিত স্বরে বলে, কে বলেছে এটা? মায়রা ব্যথা পায়, ইরফানের হাত সরাতে চায় তবে পারে না। ওভাবেই বলে, আপনি নিজেই বলেছেন, ছাড়ুন আমায়। ইরফান মায়রার চেপে ধরা গালে রাখা হাত শিথিল করে গম্ভীর গলায় বলে, তুমি কি চাও? মায়রা অবাক হয় ইরফানের কথায়। এই লোকটা হয়েছে কি? কেমন করে যেন কথা বলছে। ভাবনা রেখে রেগে বলে, কি চাই মানে? ডিভোর্স চাই। আপনার মতো হার্টলেস মানুষের সাথে কেউ থাকতে চাইবে না। ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে দাঁতে দাঁত চেপে বলে, ইহ জীবনে পারবে না, হার্টলেস মানুষের সাথেই থাকতে হবে। দিবা স্বপ্ন দেখা বাদ দিয়ে মন দিয়ে পড়াশোনা করো স্টুপিড। এসব ফালতু চিন্তা মাথাকে ঢুকিয়েছে, অল্প বয়সে পেকে গেলে যা হয়। পুচকি মেয়ে। 10 লাইনের বেশি বোঝা পাবলিক হলে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দিব। কথাটা বলে মায়রা চোখের পানি মুছে দিয়ে শান্ত গলায় বলে,
ডোন্ট ক্রাই, বিকেলে রেখে আসবো। বাইরে এক পা রেখেছ তো পা কেটে ঘরে বসিয়ে রাখবো। মায়েরা ফুপিয়ে কাঁদে, মাথা নিচু তার। ইরফান বিচলিত কণ্ঠে বলে, হোয়াট হ্যাপেন, কাঁদছ কেন? মায়েরা কিছু বলে না। ইরফান মায়েরাকে কোলে তুলে বেডে বসিয়ে দেয়। মায়েরা রেগে ইরফানকে ধাক্কা দেয়। ইরফান তীক্ষ্ণ চোখে মায়েরার দিকে চেয়ে আছে। হঠাৎই মায়েরাকে সাপটে ধরে শুয়ে পড়ে, কানের কাছে ফিসফিসে বলে, জ্বালিও না। কথাটা বলে মায়েরা মাথায় গাল ঠেকে চোখ বুজে নেয়। মায়েরা কেঁপে উঠে কান্না মাখা গলায় বলে, কি করছেন, ছাড়ুন আমায়। ইরফান চোখ মেলে মায়েরার দিকে তাকায়। বাঁ হাতে মায়েরাকে নিজের সাথে চেপে ডান হাত দিয়ে মায়েরার মুখ মুছে দিয়ে বলে, ডোন্ট ক্রাই, ঘুমাও। মায়েরা কান্না ভেজা চোখে ইরফানের দিকে চেয়ে আছে। ঘুমা মানে? মনে হচ্ছে সে ছোট বাচ্চা, কাঁদছে বলে তাকে ঘুম পাড়াচ্ছে। মোস্টামুস্তি করতে করতে বলে, আমায় ছাড়ুন বলছি, আমি গ্রামে যাব, ঘুমাবো না আমি। ইরফান শুনল না মায়েরার কথা। শক্ত করে মায়েরাকে নিজের সাথে ধরে চোখ বুজে রইল। মায়েরা আরও কান্না পাচ্ছে। এই লোক এমন সাপের মতো পেঁচিয়ে ধরেছে কেন তাকে? বা হাতে ইরফানের বুক ঠেলে বলে, ছাড়ুন আমায়, দম বন্ধ লাগছে। ইরফান চোখ মেলে তাকায়, গম্ভীর গলায় বলে, বমি করতে চাইছ? মায়েরা চোখ বড় বড় করে তাকায়। গতকালের কথা মনে পড়তেই ঢোক গিলল। দ্রুত চোখ বুজে মাথা নামিয়ে নেয়। ফলস্বরূপ ইরফানের বুকে তার মুখ ঢেকে। ইরফান মায়েরাকে দেখে ঠোঁট বাঁকিয়ে একটু হেসে চোখ বুজে নেয়। মায়েরার ঘাড়ে ইরফানের গরম নিঃশ্বাস পড়ছে। মেয়েটা কেমন হাঁসফাঁস করে, মিনমিন করে বলে, দূরে সরুন। ইরফান চোখ বুজে গম্ভীর গলায় বলে, নো, আই উইল স্লিপ নাও, ডোন্ট ডিস্টার্ব মি। মায়েরা রেগে বলে, আপনি ঘুমান, আমি ঘুমাবো না। আমায় এভাবে ধরে রেখেছেন কেন? ইরফান বিরক্ত চোখে তাকায় মায়েরার দিকে, রেগে বলে, বিকজ ইউ আর এ মানকি, ছেড়ে দিলেই বাথরুমে স্টার্ট হবে, সো ডোন্ট সাউড। 1 আওয়ার ঘুমাবো, দেন অফিসে যাব। আর একবার ডিস্টার্ব করেছে তো বমি করলেও এটা খাবো। লাস্ট কথাটা মায়েরা গোলাপি ঠোঁটে দৃষ্টি রেখে বলে। মায়েরা ইরফানের দৃষ্টি রেখে চোখ নামিয়ে নেয়। হঠাৎই ইরফানকে তার একদম মুখের সামনে দেখে বা হাতের নিচে ঠোঁট চেপে ভীত চোখে তাকায় ইরফানের দিকে। ইরফান মায়েরার চোখের দিকে তাকালো, মৃদুস্বরে ঠান্ডা গলায় বলে, কিছু করব না, ডিস্টার্ব করো না। কথাটা বলে চোখ বুজে নেয়। মায়েরা পিটপিট করে তাকিয়ে থাকে ইরফানের দিকে, মিনমিন করে বলে, আমার গরম লাগছে। ইরফান বিরক্ত হয়ে মায়েরাকে আরও শক্ত হাতে চেপে দাঁতে দাঁত খিচে বলে, স্টুপিড, আমার না জ্বালালে তুমি শান্তি পাও না। মায়েরা চোখ পিটপিট করে তাকায়। ইরফান মায়েরাকে ছেড়ে উঠে দাঁড়ায়। টেবিলের ওপর থেকে এসির রিমোট নিয়ে পাওয়ার একদম লো করে দেয়। মায়েরা ছাড়াবে দ্রুত বিছানা থেকে নামতে গেলে ইরফান ঝড়ের বেগে এসে মায়েরাকে বিছানার সাথে চেপে ধরে। রেগে বলে, থাপ্পড় খেতে না চাইলে বাথরুমই অফ করো। মায়েরা অবুঝ গলায় বলে, আপনার সাথে থাকলে আমার গরম লাগছে, আমি কোথাও যাব না, প্লিজ ছেড়ে দিন। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে মায়েরাকে জড়িয়ে চোখ বুঝল। মৃদুস্বরে বলো, আর লাগবে না। 5 মিনিটের মাথায় ঠান্ডা। মায়ের শরীর কাঁপন ধরে, নিজেকে গুটিয়ে নিয়ে যায়, ইরফানের দিকে চেপে যায়। ইরফানের চোখ লেগে এসেছে। ঘুমের মাঝে মায়েরাকে দুহাতে আরেকটু টেনে নিল নিজের দিকে। মায়েরার কান্না পাচ্ছে, মনে হচ্ছে বরফ পড়ছে। তা তো দিনে ঘুমানোর অভ্যাস নেই, এখন ঘুমও আসছে না। মাথা তুলতে নিলে ইরফানের চোয়ালের সাথে জোরে ধাক্কা লাগে মায়েরার মাথা। ইরফান যা একটু চোখ লেগেছিল ছুটে গিয়েছে মুহূর্তে। মায়েরাকে ছেড়ে চিৎ হয়ে শোয়ে। কাঁচা ঘুম তো ভেঙেছে, কিন্তু রাগ মাথাচাড়া দিয়ে উঠছে। বিরক্তিতে কপালে অসংখ্য ভাঁজ ফেলে ডান হাত তুলে চোখের উপর রাখে। ইরফান ছেড়ে দেওয়ার মায়েরা যেন আরও ঠান্ডা লাগছে। মায়েরা ইরফানের দিকে চেপে গিয়ে মিনমিন করে বলে, আমার ঠান্ডা লাগছে। ইরফান মুখ বুজে রাগ গিলতে চাইছিল, তার হলো না। ঝট করে চোখ মেলে শোয়া থেকে উঠে বসে, টান মেরে মায়েরাকে তুলে রাগান্বিত স্বরে বলে, হোয়াটস ইউর প্রবলেম? তুমি ঠিক করেই নিয়েছ আমাকে শাস্তি দিবে না? মায়েরা ভয় পেয়ে যায়, অনবরত ঠোক গেলে। ইরফান মায়েরাকে
টেনে বেড থেকে নামায়, হাত ধরে টেনে দরজার বাইরে মায়রাকে ধাক্কা মেরে বের করে দিয়ে বলে, আমার সামনে আরেকবার আসলে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো। স্টুপিড, আই ওয়াচ রাইট, ডিভোর্স ইউর বেটার। কথাটা বলে ঠাস করে দরজা বন্ধ করে দেয়। মায়রা তবদা খেয়ে চেয়ে থাকে। ইরফানের লাস্ট কথাটা চোখ ভিজল। বিড়বিড় করে বলল, পাষাণ লোক। নিজের দিক খেয়াল করলেই দেখলো হিজাব নেই। হিজাব তো ভিতরে। এখন কি করবে? মাথা চুল ভাগ করে দুপাশে আনে। এগিয়ে গিয়ে নিচে নজর করলেন। দেখলো ডাইনিংয়ে কেউ নেই। এমনিতেও বাসায় কেউ নেই। মূলত তারেক নেওয়াজ ডাইনিংয়ে মন কিনা এটাও দেখলো। দেখতে না পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল। এরপর দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নিচে নামে। সিঁড়িতে তার পার্স পড়ে থাকতে দেখে হাতে তুলে নেয়। এরপর এক দৌড়ে তার ঘরে যায়। দরজা আটকে চুলগুলো বেঁধে নেয়। দেয়াল ঘড়িতে দেখলো 8:30 বাজে। দীর্ঘশ্বাস ফেলে আরেকটা হিজাব বের করে মাথায় বেঁধে নেয়। এরপর পার্স হাতে নিয়ে কাউকে না বলেই বাড়ি থেকে বের হয়ে যায়। ডিভোর্স ইজ বেটার কথাটা ভেবে চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। ডান হাতে তা মুছে নেয়। পায়ের গতি বাড়ায়। মেন গেটে রহমত চাচা মায়রাকে একা দেখে অবাক হলো, কিন্তু যেচে কিছু জিজ্ঞেস করলো না। মায়রা বাস স্ট্যান্ডে এসে টিকিট কেটে দাঁড়িয়ে আছে এক কোনায়। কেমন যেন ভয় ভয় লাগছে। এর আগে কখনো ওইভাবে একা বের হয়নি। ইরফানের কথায় রাগে দুঃখে কষ্টে বেরিয়েছে। ওই লোকটাকে খুন করতে ইচ্ছে করে। ভাববে না তার কথা। কিছুক্ষণ পর একটা বাস এসে থামলে মায়রা উঠে পড়ে সেই বাসে। তার নির্দিষ্ট সিটে বসে পড়ে জানালার কাছে। বাস ভর্তি মানুষ। মায়রা ভয় পাচ্ছে। সে তো গ্রামের মেয়ে, শহরে এভাবে একা একা চলাচল করেনি কখনো। ইনায়া তার ঘর থেকে বেরিয়ে মায়রার ঘরে আসে। আজ উঠতে উঠতে লেট হয়েছে। গতকাল মায়রা ঘুমিয়ে যাওয়ার আর কথা হয়নি। গতকাল কি হয়েছিল, কেন একা একা বাড়ি চলে আসলো, সেসব নিয়ে কথা বলবে। কিন্তু মায়রার ঘরে এসে মায়রাকে দেখতে না পেয়ে ভুরু কুচকালো। ভাবলে ওয়াশরুমে গিয়েছে। তাই বেশ কিছুক্ষণ বসে অপেক্ষা করলো মায়রার বের হওয়ার। কিন্তু অনেকক্ষণ পরও যখন দেখলো মায়রার খবর নেই, তখন এগিয়ে গিয়ে ওয়াশরুমে চেক করলে কাউকে দেখতে পায় না। ব্যালকনি চেক করে, কোথাও নেই। ঘর থেকে বেরিয়ে রুমা নেওয়াজকে জিজ্ঞেস করলে তিনি বলেন ইরফানের ঘরে। ইয়ানা অবাক হলো। মায়রা ভাইয়ার ঘরে কি করে? তার ভাইয়া বাসায় আছে কিনা তাও জানে না। কি মনে করে সিঁড়ি বেয়ে উপরে যায় ইরফানের ঘরের দিকে। দরজা ঠেলতেই আপনা আপনি দরজা খুলে যায়। ঘরের লাইট জ্বালিয়ে দেখলো ভিতরে কেউ নেই। গিয়েছে কোথায় এরা? ঘর থেকে বেরিয়ে ছাদে যায় মায়রাকে খুঁজতে। ছাদেও না পেয়ে হতাশ হয়ে ফিরে এসে তার মাকে বলে। রুমা নেওয়াজ অবাক হয়। ইরফান যে তখন মেয়েটাকে ওর ঘরে নিয়ে গেল। ইরফান কি মায়রাকে গ্রামে রাখতে গিয়েছে? তবে রুমা নেওয়াজ ইরফানের নাম্বারে কল করে, কিন্তু ইরফানকে ফোনে পায় না। মায়রা নাম্বারে কল করে, তাকেও পায় না। উপায় না পেয়ে দ্রুত তারেক নেওয়াজকে নাম্বারে কল করে। কাউকে কলে না পেয়ে হতাশ হলেন। ইরফান অফিসের উদ্দেশ্যে বের হয়েছে, আর তারেক নেওয়াজ অফিসের কাজে গাজীপুরের উদ্দেশ্যে বের হয়েছে। তবে মায়রা গেল কোথায়? এরপর শুদ্ধ নাম্বারে কল দিয়ে ব্যাপারটা জানালে শুদ্ধ জানায় দেখছে। শুদ্ধ কল কেটে ইরফানদের অফিসের উদ্দেশ্যে বের হয়। ইনায়া ঘরে গিয়ে তার ফোন চেক করে দেখে মায়রা কল দিয়েছিল। সে ব্যাক করার আগেই আবারও মায়রার কল আসে। ইনায়া দ্রুত কল রিসিভ করে বলে, মায়রা কোথায় তুমি? মায়রা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, আপু আমি গ্রামে যাচ্ছি, তুমি বাবার মাকে একটু বলে দিবা। ইনায়া অবাক হয়ে বলে, কার সাথে যাচ্ছ? ভাইয়া তো অফিসে, বাবা কাজে বেরিয়েছে। একাই যাচ্ছি আপু। মানে? মায়রা তুমি একা কিভাবে যাচ্ছ? আম্মু বাবা শুনলে খুব রাগ করবে। সরি আপু, কিচ্ছু হবে না। আমি বাসে উঠে পড়েছি, পৌঁছে তোমাকে কল করব। ইনায়া কান থেকে রুমা নেওয়াজ ফোন কেড়ে নিয়ে রেগে বলে, তুমি একা কেন বের হয়েছ? রাস্তাঘাট ভালো না, জানো না
আমাদের কাউকে বলার প্রয়োজন মনে করলে না একা একা বেরিয়ে গিয়েছ? মায়েরা চুপচাপ শুনল। রুমা নেওয়াজ আরও অনেক কথা শোনালো ধমকে। এরপর ইনায়ার হাতে দিয়ে বলে, পৌঁছানোর আগ পর্যন্ত একটু পরপর কল করে শুনবি ও কোথায়। তিনি ভীষণ বিরক্ত তার ছেলে আর এই অবুঝ মেয়ে মায়েরাকে নিয়ে। এদের দুজনের চিন্তায় সে কবে না জানিয়ে স্ট্রোক করে। ছেলের সংসার দেখা স্বাদ তার আগেই মিটে গিয়েছে। মাঝখান থেকে এই মেয়েটার যে কি হবে কে জানে। ইরফান আবার মেরেছে কিনা, মেয়েটাও কাউকে কিছু না বলে চলে গিয়েছে। মায়েরা ফোন কেটে চুপচাপ বসে রইল। ইরফানের কথা মনে পড়ল। লোকটা আসলেই আস্ত খারাপ। ভাবনার মাঝে তার পাশের সিটে কাউকে বসতে দেখে পাশ ফিরে তাকালে চিৎকার দিয়ে ওঠে। ছেলেটা থতমত খেয়ে দ্রুত দাঁড়িয়ে পড়ে। আশেপাশে অনেকে তাকিয়েছে। বাসের হেল্পার এগিয়ে এসে জিজ্ঞেস করে, কি হয়েছে? মায়েরা আমতা আমতা করে বলে, আমার পাশে মেয়ে দিন। হেল্পার ভুরু কুচকে বলে, এইটা কি কথা কনাপা? যাত্রীর টিকিট কাটছে, কিছু করার নাই, সব সিট বুক। মায়েরা অসহায় চোখে দাঁড়িয়ে থাকা ছেলেটার পানে তাকালো। সাদা শার্ট পরিহিত, 26-27 বছরে এক শ্যামলা সুদর্শন পুরুষ মায়েরার দিকে অবাক চোখে চেয়ে আছে। মায়েরা ঠোক গিলে বসা থেকে দাঁড়িয়ে যায়। ছেলেটার দিকে তাকিয়ে বলে, ভাইয়া আপনি একটা ছেলে, পাশে বসুন না। ছেলেটা মায়েরার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালো। কি যেন ভেবে ঠোঁটের কোণে হাসি ফুটল। মায়েরা ছেলেটাকে নিজের দিকে চেয়ে হাসতে দেখে বিব্রত বোধ করে। তাদের পাশের সিটে একজন বৃদ্ধ মহিলা, তার পাশে বয়স্ক লোক। ছেলেটি এগিয়ে গিয়ে বয়স্ক লোককে বলে সে সিট এক্সচেঞ্জ করতে রাজি হয়। মায়েরা স্বস্তির নিঃশ্বাস ফেলে ছেলেটার উদ্দেশ্যে বলে, থ্যাংক ইউ ভাইয়া। ছেলেটা সৌজন্য হেসে বলে, ওয়েলকাম। এবার পাশের সিটে বসে পড়ে। আর মায়েরা পাশে বৃদ্ধ মহিলা। বাস স্ট্যান্ডে নেমে মায়েরা এদিক ওদিক তাকায়। পাশ থেকে মায়েরার পাশের সিটে ছেলেটা বলে, নাম কি তোমার? মায়েরা ভুরু কুচকে ছেলেটাকে দিকে তাকায়। ভাবলো ছেলেটা ভালোই, নয়তো তার পাশে মেয়ে বসার ব্যবস্থা করতো না। কিন্তু অপরিচিত ছেলের সাথে ভাব জমাতে ভালো লাগলো না তার, তাই মুখ গোমরা করে রেখেই বলল, নেই। ছেলেটা মৃদু হেসে বলে, ইন্টারেস্টিং নেম, ফার্স্ট টাইম শুনলাম কারোর নাম নেই। মায়েরা বিরক্ত হলো, কোনো কথা না বলে সামনের দিকে এগিয়ে যায়। ছেলেটা ভুরে কুঁচকে দেখল মায়েরাকে। সেও এগিয়ে যেতে যেতে পিছন থেকে বলে, হেই বারবি ডল। এমন সম্বোধনে মায়েরা রেগে যায়। নিশ্চয় ছেলেটা ততটা ভালো না যতটা সে ভেবেছে। একা মেয়ে পেয়ে ডিস্টার্ব করছে। মায়েরা পিছু ফিরে ঝাঁঝালো কণ্ঠে বলে, পিছু আসলে একদম গণপিটুনি খাওয়াবো বলে দিলাম। কথাটা বলেই দ্রুত এগিয়ে গিয়ে একটা ভ্যানে উঠে পড়ে। ছেলেটা মৃদু হেসে বিড়বিড় করে, কথা শুনে মনে হয় অনেক বড় হয়ে গিয়েছে বারবি ডল, ইন্টারেস্টিং। এরপর মায়েরার দিকে চেয়ে ছেলেটি গলা উঁচিয়ে হেসে বলে, তোমার নাম মায়েরা? ঠিক বললাম তো বারবি ডল। মায়েরা চলন্ত ভ্যানে বসে ছেলেটার দিকে চোখ বড় বড় করে তাকায়। তার নাম জানল কী করে? সে তো চেনে না এই লোককে। কেন যেন ভয় লাগলো। দ্রুত বাড়ি ফিরলেই শান্তি। শুদ্ধ ইরফানের অফিসে যাওয়ার আগে রাস্তার পাশে এয়ানার ফোন পায়। জানতে পারে মায়েরা গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছে। শুধু একটু খারাপই লাগলো। গতকালের জন্য হয়তো মেয়েটা এমন করেছে। মেয়েটাকে দোষ দিয়েই বা কী লাভ। ইরফানকে কল করলো বেশ কয়েকবার। প্রথম কয়েকবার কেটে দিল, এরপর আর রিসিভ করলো না। কিছু একটা ভেবে ইরফানের নাম্বারে একটা মেসেজ করে মিটিমিটি হাসে। ইরফান মিটিং রুমে ছিল। ফোনের টুং করে একটা মেসেজ আসে। আলো জ্বলে ওঠে। ইরফান একবার তাকিয়ে চোখ সরিয়ে নিতে গিয়েও ফোন হাতে তুলে প্রথমে মায়েরার শব্দ দেখে। কথা বলার মাঝে চুপ হয়ে যাওয়া সবাই ইরফানের দিকে তাকিয়ে আছে। ইরফান মেসেজ ওপেন করে, মায়েরা একাই গ্রামের উদ্দেশ্যে বের হয়েছে। আমার মনে হয় মায়েরা তোকে ছেড়ে চলে গেছে ভাই। আমিও উকিলের সাথে কথা বলতে যাচ্ছি ডিভোর্সের জন্য। বলছি সিনিয়র কোনো মেয়ে দেখব তোর জন্য। রিপ্লাইটা দিয়ে দেয়, উকিলের সিনিয়র মেয়ে থাকলে এই মিটিংয়ে সব সলভ করে যাবে।
ইরফান মেসেজটা পড়ে বসা থেকে দাঁড়িয়ে যায়, রাগে ফেটে পড়ে। হাতের মুঠো ফোন শক্ত হাতে চেপে ধরে ক্রোধ দমানোর চেষ্টা করে। চোখ বুজে লম্বা শ্বাস ফেলে কাউকে কিছু না বলে হনহন করে মিটিংয়ের মাঝখান থেকে বেরিয়ে যায়। সবাই অবাক হয়ে তাকিয়ে থেকে ইরফানের প্রস্থান। কেউ কিছুই বুঝলো না। অফিসে পিএ সজীব পিছন থেকে বলে, স্যার ওনারা তো চলে যাবে, ওনাদের কি বলবো? ইরফান চিৎকার করে বলে, সবগুলোকে জাহান্নামে যেতে বলো। কথাটা বলে বড় বড় পা ফেলে অফিস থেকে বেরিয়ে যায়। সজীব ছেলেটা বোকা চোখে তাকিয়ে থাকে। এদের গতকাল সারাদিন ঘুমিয়েছে, আজ সকাল সকাল মিটিং ডেকে তবু মাঝখান থেকে চলে গেল। ছেলেটার মাথায় কাজ করে না। তাদের এত পাংচুয়াল স্যারের হঠাৎ কী হলো? ইরফান গাড়ি নিয়ে রওনা হয় গ্রামের উদ্দেশ্যে। চোখ মুখে ক্রোধ, সাথে খানিক দুশ্চিন্তার ছাপ। একা একা বেরিয়েছে ভেবেই গাড়ি চালানোর মাঝি ডান হাতে স্ট্রিংয়ে একটা থাপ্পড় মারে। স্ট্রিংয়ে ঘোরাতে ঘোরাতে বিড়বিড় করে, স্টুপিড গার্ল, তোমার হাত পা ভেঙে তবেই আমি দম নিব। জাস্ট ওয়েট। কোথায় তুই? গ্রামে আসলাম, দেখা কর। শুদ্ধ ওপাশ থেকে বলে, আমি তো গ্রামে নেই, তুই হঠাৎ গ্রামে? কাজিনের বিয়ে, সাথে আমার বিয়েও পাকা করতে আসলাম। তুই নাই কেন? শুক্র শনি তো গ্রামে থাকিস। এই উইকে কাজ ছিল, গিয়েছিলাম। আমার কালকেই ব্যাক করেছি, নেক্সট উইকে যাব। কতদিন থাকবি? নাসিম হেসে বলে, আছি সপ্তাহখানেক। আয় তাহলে, নেক্সট উইক দেখা হচ্ছে। ইরফানকে সাথে আনিস। শুদ্ধ হেসে বলে, অলরেডিও রওনা দিয়েছে গ্রামে, এখন ওর গ্রামে ছুটতেই দিন যায়। নাসিম অবাক হয়ে বলে, হঠাৎ? ও তো গ্রামে আসতে চাইতো না, এখন তুই নেই তবুও আসছে এক্সটেন্স। শুদ্ধ হেসে বলে, বাচ্চা বউয়ের টানে চলে যায় রে, এখানে মন টিকে না। ও তো বউকে মানে না, উপরে উপরে মানে না, কতবার ডিভোর্স দিয়ে দিল, কিন্তু ভিতরে ভিতরে পুরাই আশিক। নাসিম শব্দ করে হাসল। বেশ কিছুক্ষণ হেসে নিজেকে সামলে বলে, নাইট যোগ, ফান করার জায়গা পাও না, লাথি খাইলে ঠিক হবি তুই। ইরফানের নামে যে মিথ্যা ছড়াচ্ছিস, লাথি এমনিতেই খাবি, নো টেনশন। শুধু বোধা মুখ করে রাখলো। তার অবস্থা ওই রাখালার বাঘের মতো হলো। একটু মজা করে বলে তাকে এখন মিথ্যাবাদী রাখাল বানিয়ে দিচ্ছে। রেগে বলে, এক চটকানা খাবি, আমি ফান করছি? নাসিম মাছি তাড়ানো ভঙ্গি করে বলে, খুব বিশ্বাস করলাম, যা দ্রুত গ্রামে আয়, একা একা ভালো লাগে না। শুদ্ধ হেসে বলে, তোর বিয়ে ভাঙার জন্য হলেও লাভ দিয়ে যাব, সব বিষয় ফান করবি না বলে নাসিম কল কেটে দেয়। ওপাশ থেকে শুদ্ধ হাসল। ইরফান কোথায়? মায়েরা দরজা দাঁড়িয়ে মুখটা একটুখানি করে বলে, একাই এসেছি। ইরফানের ফুপি অবাক হয়ে বলে, মানে একা এসেছিস কেন? তুই পাগল? যদি রাস্তাঘাটে কোনো বিপদ হতো? মায়েরা মন খারাপ করে বলে, হবে না গো আম্মাজান, এত টেনশন করো কেন, আমাকে একটু বড় হতে দাও। ত্রিনা বেগম রেগে বলে, এইসব ছেলে মানুষই একদম করবি না, এত বড় হতে হবে না তোকে, যেমন আছিস এই ভালো। মায়েরা মুখ ফসকে বলে, বড় না হলে তোমার ভাতিজা মানবে না তো। কথাটা বলেই থতমত খেয়ে যায়। টিনা বেগম রাগে মাঝে হেসে ফেলে। এদের মধ্যে কি চলে? ভুরু কুচকে বলে, আমার ভাতিজার জন্য বড় হতে চাইছিস? মায়েরা লজ্জা পেয়ে যায়। আমতা আমতা করে বলে, আমার বয়েই গেছে, তোমার ভাতিজা ভালো না, তার সাথে আসবো না, তাই একাই চলে এসেছি। ওনাকে আর কষ্ট করে আসতে হবে না। খেয়েছিস কিছু? মায়েরা পেটে হাত বুলিয়ে বলে, না গো আম্মাজান, খাবার দাও তো, অনেক খিদে পেয়েছে। কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে আয়, আমি খাবার দিচ্ছি। মায়েরা কথা না বাড়িয়ে তার ঘরে যায়। ফ্রেশ হয়ে এসে টেবিলে বসে খাবার খেতে নেয় আর টুকটাক কথা বলে টিনা বেগমের সঙ্গে। খাবার শেষে মারা চেয়ারে পা তুলে বসে বলে, আম্মাজান, মা এসেছিল আমার খোঁজ নিতে। টিনা বেগমের মুখ মলিন হয়ে যায়। মায়রার মুখের দিকে চেয়ে মায়রা উৎফুল্ল নিয়ে প্রশ্নটা করেছে। টিনা বেগম মায়রার পাশে চেয়ারে বসে বলে, আমি তোর মা হতে পেরেছি? মায়রা অবাক হয়ে তাকায় টিনা বেগমের দিকে। হেসে টিনা বেগমকে জড়িয়ে ধরে বলে, একদম পারফেক্ট,
কথাটা বলেই চোখের কোণে পানির কণা চিকচিক করছে। সে বুঝেছে তার মা তার খোঁজ নিতে আসেনি। মায়েরা মিনের সাথে দেখা করতে বেরিয়েছে। ভালো লাগছিল না বলে টিনা বেগমকে বলে বাসা থেকে বেরিয়েছে। কই যাচ্ছিস? মিম মায়েরার কথায় হেসে বলল, বিয়ে দেখতে। চল। ধ্যাত, আমি যাব না। মানুষের বিয়ে আমি গিয়ে কী করব? মিন মায়েরার হাত টেনে নিয়ে যেতে যেতে বলে, তোর বিয়ে হয়েছে, আমার তো হয়নি। চল, আমি দেখব বিয়ে। মায়েরা হাঁ করে চাইল, কি আবাল, ওর বিয়ে হয়নি বলে মানুষের বিয়ে দেখবে? মায়েরা কিছু বলল না। গ্রামের বিয়ে যাওয়া যায়। এক্সাম কেমন হয়েছে? মিন হেসে বলে, ভালোই। তোর? মায়েরা মন খারাপ করে বলে, আজ আমি মিমের মতো ভালো স্টুডেন্ট নয় বলে ভালো বলতে পারছি না। মিম মায়েরার পিঠে থাপ্পড় দিয়ে বলল, একদম ঢং করবি না। ভালো স্টুডেন্টদের ঢং বেশি হয়, এটা তোকে দেখলে হাড়ে হাড়ে বুঝি। মায়েরা হাসলো। মিমের পাশে একটা ছেলে এসে দাঁড়ায়। বয়স 22-23 বছর হবে। ছেলেটাকে দেখে বলে, আরে ভাইয়া, আপনি? এদিকে এসেছিলাম। কোথায় যাচ্ছ তোমরা? মিম আমতামতা করছে। মায়েরা পাশ থেকে বলল, কার যেন বিয়ে, সেটাই দেখতে যাচ্ছি। ছেলেটা হেসে বলল, আমার খালাতো বোনের বিয়ে, চলো তোমাদের নিয়ে যাই। মায়েরা আর মিম গুটি গুটি পায়ে এগিয়ে যায় ছেলেটার সাথে। গ্রামের বিয়ে আহামরি সাজানো না হলেও মোটামুটি সাজিয়েছে বাড়িটা। মায়েরা চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখে, ভালোই লাগছে। তার বিয়ের কথা মনে পড়ে হাসি পায়, শব্দ করে হেসেও ফেলে। তার ওটা বিয়ে ছিল নাকি শোক পালনের দিন ছিল? পিছন থেকে কেউ একজন বলে, একা একা হাসছো কেন? মায়েরা হাসি থামিয়ে পিছনে ফিরে তাকালো। বাসে সে ছেলেটা দেখে চোখ বড় বড় করে তাকায়। এই ছেলে এখানে কেন? আশেপাশে মিমকে খুঁজলো, নেই তো। তাকে রেখে কোথায় গিয়েছে এই মেয়ে? ছেলেটা এগিয়ে এসে বলে, কেমন আছো বাব্বিডল? মায়েরা খুবই বিব্রত বোধ করে। এই ছেলে এমন অদ্ভুত নামে ডাকে কেন? কোনো কথা না বলে দূরত্ব জায়গায় প্রস্থান করতে চায়, তার আগেই ছেলেটা মায়েরার সামনে দাঁড়িয়ে যায়। মায়েরা রেগে বলে, সামনে থেকে সরুন, আপনি আমাকে ডিস্টার্ব করছেন কেন? ছেলেটা দুহাত আড়াআড়িভাবে গুজে হেসে বলে, তুমি তো আসলে অনেক বড় হয়ে গিয়েছো বারবিডল। মায়েরা চোখ পাকিয়ে বলে, একদম উল্টোপাল্টা নামে ডাকবেন না আমার। মায়েরা পিছনে বেশ কয়েকজন মেয়ে এসে দাঁড়ায়। ছেলেটার উদ্দেশ্য বলে, কার সাথে কথা হলো ভাইয়া? ছেলেটা মায়েরার দিকে তাকিয়ে মৃদু হেসে বলে, তোদের ভাবি আপ্যায়ন কর, নিয়ে যা। মায়েরা চোখ বড় বড় করে তাকায়, কি বলছে এই লোক? ছেলেটার কথা শুনে তার সব কাজিন সুর তোলে, ওহো, অবশেষে আমাদের সিঙ্গেল ভাই মিঙ্গেল হতে যাচ্ছে। মায়েরা রেগে বলে, কি বলছেন আপনি? আমি বিবাহিত। ছেলেটা শব্দ করে হাসে, এরপর বলে, তুমি আসলেই অনেক বড় হয়ে গিয়েছ। এই ট্রিক্স ইওর করছো কেন? লাভ নেই, পিছু ছাড়ছি না বারবিডল। মায়েরা অদ্ভুতভাবে তাকালো, পাগল নাকি এই লোক? সে কোন দুঃখে মিথ্যে বলতে যাবে? বিরক্ত লাগলো। এই মিমটা তাকে রেখে কোথায় গেল কে জানে। মায়েরা পাশে দুজন মেয়ে এসে বলো, ভাইয়া, তোমার বউ আসলে একটা পুতুল, হাউ কিউট। মায়েরা মেয়েগুলোর কথা বিব্রত বোধ করে ভীষণ, এরা সবগুলো পাগল। একজন বলে ওঠে, ভাবি ভিতরে আসো। মায়েরা আরও অদ্ভুতভাবে তাকায়, ভাবি মানে? এই বদলোকের বউ হবে কেন সে? তার তো স্বামী আছে। ইরফানের মুখটা ভেসে উঠল, মনে মনে ডাকলো তাকে। এখানে এসে যেন বলে সে তার বউ, কত সুন্দর তার স্বামী, শুধু একটু মারে। ভাবতেই আবার মন খারাপ হলো। তবে মানুষ তো ভালো, তার যত্ন করে খুব। সে তো বাচ্চা না, সব বোঝে। কিন্তু এখন এটা কোথায় ভেসে গেল? মায়েরা হাত ধরে টানলে মায়েরা আমতা আমতা করে মুখ ফসকে বলে, আমি বাড়ি যাব, আমার খিদে পেয়েছে। কথাটা শুনে সামনের দণ্ডায়মান ছেলেটা শব্দ করে হেসে দেয়। মায়েরা থতমত খেয়ে যায়, সে কি পাগল নাকি? বিয়ে বাড়িতে এসে খিদের কথা বলছে। নিজের কপালে নিজেই একটা বাড়ি মারতে ইচ্ছে করলো। ছেলেটা হেসে বলো, তোমার জন্য স্পেশাল খাবার রেডি করব, এসো বারবিডল।
মায়েরা এত বিরক্ত লাগলো। পরপুরুষ তাকে কী সব নামে ডাকছে। ইচ্ছে করলো ঠাটি একটা চর মারতে। বদ ছেলে, অন্যের বউকে নিজের বউ বানাতে চায়। ছেলেটা মায়েরার হাত ধরতে চায়। মায়েরা রেগে যায়, দুহাত পিছনে গুটিয়ে নিয়ে রেগে বলে, একদম অসভ্যতামি করবেন না। বলছি না আমি বিবাহিত। ছেলেটা মায়েরার দিকে ভুরু কুচকে তাকায়। এইটুকু মেয়ে কি ঝাঁজ। হাত গুটিয়ে নিল, মৃদু হেসে বলে, ইটস ওকে, ওয়েটিং। মায়েরা পাশ কাটিয়ে চলে যায়। ছেলেটা গম্ভীর মুখে মায়েরার প্রস্থান দেখল, চোখে মুখে চিন্তার ছাপ। মেয়েটা আসলে ম্যারিড? এইটুকু মেয়েকে কে বিয়ে করবে? মিথ্যা হয়তো বলেছে। তার কাজিনদের জিজ্ঞেস করবে, বলে তারা জানে না। এদিকে মায়েরা মিমকে খুঁজতে থাকে, একসময় পেয়েও যায়। হাত ধরে টেনে এনে বাইরের দিকে নিয়ে যায়। মিম মায়েরার হাত টেনে বলে, আরে বর আসেনি তো, বর আসলে দেখে যাব। মায়েরা রেগে বলে, তাহলে আমি গেলাম। আরে রাগ করছিস কেন? আচ্ছা চল যাই। পিছন থেকে তখনকার ছেলেটা এসে বলল, তোমরা চলে যাচ্ছ কেন? মায়েরা উত্তর দিল না। মেজাজ খারাপ হয়ে গিয়েছে তার এখানে এসে। মিম মৃদু হেসে বলল, আমাদের এক্সাম, আসি ভাইয়া। আচ্ছা চলো তোমাদের এগিয়ে দিই। এই বাসা গ্রামে একদম শেষ মাথায় বলা যায়, মোটামুটি অনেকটা দূর। তাই মায়েরা বা মিমকেও নিষেধ করলো না। ছেলেটাকে তারা মোটামুটি ভালোভাবেই চেনে, খারাপ না। মায়েরা মিম আর সেই ছেলের সাথে টুকটাক কথা বলছিল আর সামনে হাঁটছিল। বেখেয়ালে সামনে চোখ পড়তে পা থেমে যায়। মিম মায়েরাকে থেমে যেতে দেখে পাশ থেকে বলে উঠে, কি হলো, থামলি কেন? কথাটা বলে মায়েরা দৃষ্টি অনুসরণ করে সামনে তাকায়। চেনা চেনা লাগলো লোকটাকে। মাথায় চাপ নিতে মনে পড়ল, এটা তো মায়েরার সেই দুঃসম্পর্কের দুলাভাই ইরফান। শক্ত চোখে মায়েরা দিক চেয়ে আছে। মায়েরা ভয় পায় ইরফানের দৃষ্টিতে। ইরফান গটগট পায়ে এগিয়ে এসে ধীর কণ্ঠে জিজ্ঞেস করল, কোথায় ছিলে? মারা ভীত চোখে তাকায় ইরফানের দিকে। ঢোক গিলে নেয়, লোকটা গ্রামে চলে এসেছে কখন? মায়েরা জিভ দিয়ে ঠোঁট ভিজে কিছু বলতে চায়, তার আগে ইরফান মায়েরার গাল চেপে ধরে। দাঁতে দাঁত চেপে শক্ত কণ্ঠে বলে, আসতে নিষেধ করেছিলাম না? স্পিক আপ। পাশ থেকে ছেলেটা এগিয়ে এসে মায়েরার হাত টেনে ইরফানের সামনে থেকে সরিয়ে আনতে যায়। ইরফানের দিকে চেয়ে বলে, কে ভাই আপনি? মায়েরার সাথে এমন করছেন কেন? ইরফান জ্বলন্ত চোখে মায়েরা ধরে রাখা ছেলেটার হাতের দিকে চেয়ে আছে। মায়েরার গাল ছেড়ে ডান হাতে ছেলেটা গলা চেপে চিৎকার করে বলে, ওর হাত ছাড় বাস্টার্ড। ছেলেটা ছাড়ে না। কে রে এই লোক? অসভ্যর মতো আচরণ করছে। সে মায়েরা আর মিমকে এগিয়ে দিচ্ছিল যাতে কোনো বাজে ছেলে তাদের সাথে খারাপ কিছু করতে না পারে। ইরফানকে দেখে ভালো ঠেকলো না, এজন্যই মায়েরাকে প্রোটেক্ট করার ট্রাই করছে, যদিও মায়েরার হাত ছাড়ানোর চেষ্টা করছে। ইরফান ডান হাতে সব শক্তি প্রয়োগ করে ছেলেটা গলা চেপে ধরে। ছেলেটার চোখ বড় বড় হয়ে যায়। ইরফান বাঁ হাতে মায়েরার পেট জড়িয়ে টান মেরে তার বাঁ পাশে দাঁড় করিয়ে দেয়। ছেলেটার মায়েরার হাত ছাড়েনি এখনও। ইরফানের মাথায় আগুন চলল যেন। গলা ছেড়ে চোখের পলকে ছেলেটাকে মায়েরার হাত থেকে টান মেরে ছাড়িয়ে ছেলেটাকে ল্যাং মেরে ফেলে দেয়। কিছু বুঝে ওঠার আগেই ছেলেটি যে হাতে মায়েরার হাত ধরেছিল সেই হাত ঘুরিয়ে শক্তি খাটিয়ে উল্টো দিকে চাড়া দেয়। ছেলেটা চিৎকার করে ওঠে। মিম ভয়ে ঢোক গিলছে। মায়েরা নিজেও ভয় পেয়ে যায়। ইরফানের পেট জড়িয়ে বলে, ওনাকে ছাড়ুন প্লিজ, হাত ভেঙে যাবে তো। ইরফান ছেলেটার হাত ছেড়ে মায়েরার গাল শক্ত হাতে চেপে শক্ত গলায় বলে, ওই ছেলেটার জন্য চিন্তা করছো কেন তুমি? মায়েরা অবাক হয়ে তাকায় ইরফানের দিকে। কি বলছে এই লোক? চোখ ঘুরিয়ে ছেলেটার দিকে তাকালে দেখলো ছেলেটি মাটিতে শুয়ে কাতরাচ্ছে। মিম একবার ইরফানকে দেখছে, একবার মায়েরাকে, তো একবার মাটিতে পড়া কাতরানো ছেলেটার দিকে। সব মাথা ওপর দিয়ে যাচ্ছে। মায়েরা ছেলেটার দিকে এগিয়ে গিয়ে বলতে নেয়, ভাইয়া। তার আগে পিছন থেকে ইরফান মায়েরার পেট জড়িয়ে মায়েরাকে কোলে তুলে নেয়। মায়েরার চোখ বড় বড় করে বলে, কি করছেন? ওনার হাত ভেঙে গিয়েছে মনে হয়।
ইরফান গটগট পায়ে তার গাড়ির দিকে এগিয়ে যেতে যেতে বলে, ভেঙে দিয়েছি, তাই ভেঙেছে। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। এই লোকটা আসলে পাষাণ, কিভাবে বলছে ভেঙে দিয়েছি। মুষ্টামুষ্টি করে ইরফানের বুকে দুহাত ঠেলে বলে, নামায় ওনাকে হসপিটালে নিতে হবে তো। পিছন থেকে মিম বলে, আরে আপনি তো মায়েরার দুলাভাই, বউ রেখে শালির সাথে এসব কি করছেন? কথাটা শুনে ইরফান পিছু ফিরে তাকায়, শক্ত কণ্ঠে বলে, শাট আপ, শি ইজ মাই ওয়াইফ। মিম বোকা বনে যায়। মায়েরার দিকে তাকালে দেখে মায়েরা অসহায় চোখে মিমের দিকে চেয়ে আছে। মিম বোধ হয় বুঝলো, কটমটো চোখে মায়েরার দিকে তাকালো। বেয়াদব তাকে মিথ্যে বলেছে। ইরফান চল শক্ত, উল্টো ঘুরে পায়ের গতি বাড়িয়ে তার গাড়িতে উঠে বসে। কোলের উপর মায়েরাকে বসে গাড়ি স্টার্ট দেয়। বাঁ হাতে মায়েরাকে নিজের সাথে চেপে ডান হাতে গাড়ি স্টারিংয়ে ঘোরায়। মায়েরা মুষ্টামুষ্টি করতে করতে বলে, ছাড়ুন আমায়। ওই ভাইয়ার হাত ভেঙে গিয়েছে, এখন কি হবে? ইরফান গাড়ি ব্রেক কষে, দুহাতে মায়েরাকে নিজের সাথে চেপে রাগান্বিত স্বরে বলে, আর একবার ওই ছেলে চিন্তা করলে ওর মাথা কেটে ফেলবো। মায়েরা ঠোক গিলে ইরফান ফোঁস করে শ্বাস ফেলে মায়েরাকে নিয়ে গাড়ি থেকে নামলো। এরপর মায়েরা হাত ধরে একটা দোকানের দিকে নিয়ে যায়। মায়েরার বোকার মতো চেয়ে ইরফানের পিছু পিছু যায়। কি করছে এই লোক? ইরফান দুটো সাবান কিনল, আশেপাশে কিছু খুঁজলো, কাঙ্ক্ষিত জায়গায় চোখ পড়ল। মায়েরার হাত টেনে সেদিকে নিয়ে যায়। মায়েরা হা করে চেয়ে আছে। মনে প্রশ্ন জাগে, সাবান কিনল কেন? ভাবনার মাঝে রাস্তার পাশে একটা পানির লাইনের পাশে দাঁড় করিয়ে দেয় ইরফান মায়েরাকে। এরপর একটা সাবান এক প্যাকেট পকেটে রেখে অপরটি ছিঁড়ে ফেলে। মায়েরাকে ঘুরিয়ে মায়েরার পিঠ তার বুকে লাগিয়ে পিছন থেকে মায়েরার বোরখার বাম হাতা গুটিয়ে দেয়। ট্যাপ ছেড়ে মায়েরাকে সহ নিচু হয়ে সাবান ভিজিয়ে মায়েরার হাত ডলতে থাকে। মায়েরা চোখ বড় বড় করে তাকায়, চেঁচিয়ে বলে, আরে কি করছেন? আমার হাত পরিষ্কার তো। ইরফান পাত্তা দিল না, গম্ভীর গলায় ধমকে বলে, শ্যাট আপ। মায়েরা ঢোক গেলে সে বোধ হয় বুঝেছে এই লোক কেন এমন করছে। ছোট মাথায় এই ব্যাপারটা তার কাছে ভীষণ ভারী লাগলো। ইরফান মুখোপায়ে স্বভাবসুলভ গাম্ভীর্য ছাপ নিচু হওয়ার ইরফানের বাম গাল মায়েরার ডান গাল বরাবর। মায়েরা আর চোখে তাকালো ইরফানের দিকে, ঢোক গেলে নিজের হাতের দিকে তাকালো। ধীরে ধীরে ইরফানের হাতে গতি বাড়ে। মায়েরা ব্যথা পায় হাতে। হাত ছাড়তে চাইলে ইরফান বাঁ হাতে শক্ত করে মায়েরার হাতে কবজি চেপে ধরে। ডান হাতের হাত ডলতে থাকে। মায়েরা ঘাড় বাঁকে ইরফানের দিকে চেয়ে বলে, হাত ছাড়ুন প্লিজ, আমি ব্যথা পাচ্ছি। ইরফান হাত থেমে যায়। ঘাড় বাঁকিয়ে মায়েরার দিকে তাকালে দেখল মায়েরা চোখের কোণে চিকচিক পানি। হাতে সাবান ফেলে দেয় দ্রুত। ডান হাতে মায়েরার হাত উঠিয়ে ফেনাযুক্ত হাতে ঠোঁট ছোঁয়ায়। মায়েরা চোখ বড় বড় করে তাকায়, অদ্ভুতভাবে বলে, আপনি কি পাগল? সাবান খাচ্ছেন কেন? ইরফান থতমত খেয়ে দূরত্ব মায়েরা হাত ছেড়ে দেয়। মুখ কুঁচকে নেয়। সাবানের ফেনা মুখে গিয়েছে। পাশে থুথু ফেলে মায়েরা কেন যেন হাসি পায়। কিছুটা শব্দ করে হেসে ফেলে। ঠোঁট চেপে হাসি আটকানোর চেষ্টা করে বলে, ও ভাইয়া আমার হাত ধরেছিল বলে আপনি আমার হাতে সাবান লাগাচ্ছেন, তাই না? ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে গম্ভীর গলায় বলে, নো, তোমার হাতে ডাস্টে ভরে গিয়েছে। মায়েরা মুখ বাঁকায়, ডান হাতে এগিয়ে দিয়ে বলে, তবে এই হাত ধুয়ে দিন। একসাথেই ছিল দু হাত। ইরফান ধমকে বলে, শ্যাট আপ স্টুপিড গার্ল। মায়েরা বিরক্ত হয়। সারাদিন শুধু ইংরেজি ঝাড়বে কানের কাছে। ইরফান মায়েরার ঘাড় বরাবর মুখ নামিয়ে হিজাবের অংশ নিয়ে ঠোঁটে লেগে থাকা ফেনা মুছে। মায়েরা কেঁপে উঠে শুকনো ঢোক গিলে নিজের হাতের দিকে তাকায়। ইরফান ট্যাপের নিচে হাত রেখে মায়েরার হাত ধুয়ে দেয়। মায়েরা ফর্সা হাত লাল হয়ে গিয়েছে। এটা দেখে পকেটের সাবান বের করে ছুঁড়ে ফেলল। এরপর মায়েরার হাত ধরে দ্রুত পায়ে গাড়ির দিকে এগিয়ে যায়। গাড়িতে বসে মায়েরার দিকে চেয়ে রেগে বলে, একা একা কেন এসেছ? মায়েরা মাথা নিচু করে নেয়, মিনমিন করে বলে, আমি আসতে পারি। ইরফান ঠান্ডা গলায় বলে, ইউ নো
আমার এখন তোমাকে খুন করতে ইচ্ছে করছে। মায়েরা চোখ বড় বড় করে তাকায় ইরফানের দিকে। ইরফান গম্ভীর চোখে মায়েরার দিকে চেয়ে আছে। মায়েরা তার কোমর থেকে ইরফানের হাত সরাতে চায়। ইরফানের কপালে বিরক্তর ভাঁজ ফুটে ওঠে। এই মেয়েকে কি করা যায় সেটা ভাবছে, মাথায় কাজ করছে না। বাসে একা একা পুরো রাস্তা এসেছে, ভাবতে ইচ্ছে তো করছে একে আগে ফটাফট থাপড়ে গাল লাল করে দিতে। কিছু একটা ভেবে তীক্ষ্ণ চোখে চেয়ে প্রশ্ন করে, পাশের চিটে কার ছিল, ছেলে না মেয়ে? মায়েরা আমতা আমতা করে বলে ইরফান। ধমকে বলে, অ্যান্সার মি, ছেলে। ইরফান চিল্লিয়ে বলে ওঠে, হোয়াট? কথাটা বলেই রাগের চোটে ঠাস করে মায়েরার বাম গালে থাপ্পড় মেরে দেয়। মায়েরা কেঁপে ওঠে, চোখ খেছে নেয়। শক্ত হাতে থাপ্পড় খেয়ে গালটা টনটন করে উঠল, মাথা নিচু করে নিল, চোখ জোড়া পানি জমেছে। ইরফান মায়েরা চোয়াল ধরে রাগান্বিত স্বরে বলে, তোমাকে বেরোতে নিষেধ করেছিলাম না? এই পুচকে মেয়ে আমার কথা তো কানে যায় না, জানে মেরে ফেলবো একদম। মায়েরা মাথা নিচু করেই থাকে, চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। এখন কেন যেন ইরফানের মার খেতে অভিমান, কষ্ট চোখে পানি ঝরে। মায়েরা বুঝতে পায় না কারণ। ইরফান মায়েরার গাল ছেড়ে সিটে মাথা এলিয়ে চোখ বুঝল, ফোঁস করে শ্বাস ফেলে বেশ কিছুক্ষণ চুপ করে থেকে চোখ মেলে তাকায় মায়েরার দিকে। ঠান্ডা গলায় নরম স্বরে আবদার করে, আমার রাগ কমিয়ে দিবে প্লিজ। মায়েরা ভেজা চোখ জোড়া খুলে পিটপিট করে তাকায় ইরফানের দিকে। অদ্ভুত চোখে ইরফানের দিকে চেয়ে থাকে। সে কিভাবে রাগ কমাবে? পাষাণ লোক, শুধু ছুতো খুঁজবে তাকে মারার। মাথা নিচু করে ইরফানের কোল থেকে নেমে পাশের সিটে বসতে চায়। ইরফান দুহাতে মায়েরার কোমর জড়িয়ে বলে, হোয়াট হ্যাপেন? রাগ কমিয়ে দিতে বললাম, উল্টো রাগাচ্ছ। ভালো হবা না তুমি? মায়েরা এলোমেলো দৃষ্টি ফেলে। কি করবে সে? রাগ কিভাবে কমাবে? তাকে শুধু থুপথাপ মেরে দেয়। চোখ তুলে ইরফানের দিকে তাকায়। ইরফান শান্ত চোখে মায়েরার দিকে চেয়ে আছে। রেগেছে তো সে একাই এসেছে এজন্য। সেই ভাবনা থেকে মায়েরা ঢোক গিলে বাচ্চাদের মতো করে বলে, আর কখনো একা একা বাইরে বের হব না। ইরফান ডান হাতে মায়েরার গাল গড়িয়ে পড়া পানি মুছে দিয়ে বলে, কাঁদছো কেন? মায়েরা কাঁদতে কাঁদতে রেগে বলে, মেরে বলছেন কাঁদছি কেন? কাঁদবো না তো হাসবো? ইরফান মায়েরার গালে ডান হাত দিয়ে নরম গলায় বলে, সরি, অনেক ব্যথা পেয়েছো? মায়েরা অবাক হয়ে তাকায় ইরফানের ভয়েস টোনে। তেরামি করে কান্না ভেজা গলায় বলে, না, আরাম পেয়েছি। ইরফান বিরক্ত হয় মায়েরার তেরা কথায়। কটমটো দৃষ্টিতে তাকায় মায়েরার দিকে। এই স্টুপিডটাকে না রাখি শান্তিতে নিঃশ্বাস নিতে পারে না। মায়েরা চোখে পানি দেখে দমল একটু। বা হাতে মায়েরার ডান হাতে হাত রাখে। হঠাৎই মুখ এগিয়ে নিয়ে মায়েরার বাম গালে ঠোঁট চেপে ধরে। মায়েরা স্তম্ভিত হয়ে যায়, শরীর শিরশির করে। ইরফান ডান হাতে মায়েরার কোমর জড়িয়ে কাছে টেনে নেয়। ওভাবে ফিসফিসে বলে, ইউনো, আমিও ব্যথা পেয়েছি। মায়েরা জমে বসে আছে। ইরফানের কথা তো শুনতে পেলই না। ইরফানের কাজে মায়েরা বারবার শুকনো ঢোক গিলে ইরফানের বুকে দুহাত রেখে ঠেলে সরাতে চায়। তার মনে হয় হাঁপানির চাপ দিচ্ছে। ভারী নিঃশ্বাস ফেলে কাঁপা কাঁপা গলায় বলে, সরুন। ইরফান বোধহয় বিরক্ত হলো, তবে নিজেকে দমালো। গাল থেকে মুখ উঠিয়ে মায়েরার দিকে তাকায়। মায়েরা এলোমেলো দৃষ্টি ফেলে। ইরফান মায়েরার হিজাব টান মেরে খুলে নেয়। এরপর বোরখার গলার মাঝে হাত দিয়ে টেনে বোরখা খুলতে যায়। মায়েরা চোখ বড় বড় করে ইরফানের হাতে ধরে বলে, কি করছেন? ইরফান গম্ভীর গলায় বলে, তোমাকে ক্লিন করছি, ডোন্ট ডিস্টার্ব মি। মায়েরা অদ্ভুত চোখে তাকায়। সে কি ড্রেনে পড়েছিল যে তাকে ক্লিন করতে হবে? রেগে বলে, আমি ক্লিনই আছি, কোনো ড্রেনে পড়িনি। ইরফান রেগে বলে, তার চেয়েও নোংরা
কিছু তোমার বডিতে লেগেছে। কথাটা বলে শক্তি খাটিয়ে মায়রার বোরখাটা টান মেরে ছিঁড়ে ফেলে। মায়রা চেঁচিয়ে ওঠে। ঘাড়ে ছিঁড়ে গিয়েছে বোধ হয়। চিনচিন করে উঠল জায়গাটা। ইরফান মায়রার দিকে দৃষ্টি নিবদ্ধ রেখে গাড়ির গ্লাস নামিয়ে মায়রার বোরখার বাইরে ছুঁড়ে ফেলে। এরপর গাড়ির গ্লাস আবারও উঠিয়ে দেয়। ইরফান তীক্ষ্ণ চোখে মায়রার মাথা থেকে কোমর পর্যন্ত দৃষ্টি বোলায়। মায়রার পরনে জর্জেটের ব্রাউন কালারের একটা ফিটিং কামিজ, জামার হাতা কোনো নিচ পর্যন্ত, ফর্সা গলা, ডান দিকে ছোট্ট একটা বাদামি তিল। ইরফান ঢোক গেল, ডান হাতে উঠিয়ে বুড়ো আঙ্গুল দিয়ে তিলের উপর আলতো করে স্পর্শ করে অবুঝ গলায় প্রশ্ন করে, এটা কি? আই ওয়েন্ট টু ইট দিস। মায়রা ইরফানের কথা শুনে চোখ বড় বড় করে তাকায়। খেতে চায় মানে? দ্রুত তার দুহাতে ইরফানের মুখ চেপে ধরে। ইরফান বিরক্তর সাথে অদ্ভুতভাবে মায়রার মুখের দিকে তাকায়। মায়রা ইরফানের দৃষ্টি দেখে ঢোক গিলে ইরফানের দিকে চিঠি নিজেকে ঢাকতে চায়। মাথা নিচু করে মিনমিন করে বলে, বাড়ি নিয়ে চলুন প্লিজ। ইরফান স্থির চোখে তাকিয়ে মায়রার মুখ পানে। মায়রার মাথা নিচু, তার শরীর কাঁপছে মৃদু। ইরফান তীক্ষ্ণ চোখে মায়রাকে অবলোকন করে। মায়রা এলোমেলো দৃষ্টি নিচু করে রাখে। খুব ভালোই বুঝলো ইরফান তার দিকে চেয়ে আছে। ইরফানের মুখ থেকে হাত সরায় না, ওভাবে মাথা নিচু করে মিনমিন গলায় কাপা কণ্ঠে বলে, আমি গোসল করব, বাড়ি চলুন। ইরফান তার মুখ থেকে মায়রার হাত সরিয়ে বিরক্ত কণ্ঠে বলে, হোয়াট হ্যাপেন? কিছু করেছি আমি? কাঁপছো কেন? মায়রা মাথা নিচু করে ঢোক গেলে ইরফান বিড়বিড় করে, স্টুপিড গার্ল।